পাস করো আমার স্কেল দিতে এটার উপরে আমাদের স্কেল আমার স্কেলটা থাকতে বলা না আমি স্কেল দিয়ে দিছি এই আমগুলোকে কইলো না কেমিস্ট্রি করতে আমগুলো স্কেল দিয়ে চলে গেছিলাম আচ্ছা তারপর ফাইলে দিয়েছি আচ্ছা আমি আমার পুরো গ্রুপের নাম কি ভাই কালার পেন না না কি জানি বলি প্রোগ্রামার যখন কালার পেন্সিল ব্যাপার হবে আলাদা লাস্ট ক্লাসে আইসোথার্মাল প্রসেস এন্ড অ্যাডিয়াবেটিক প্রসেস কি সেটা শিখতেছিলাম। সো আজকে একদম আমরা ডিটেইলস আলোচনায় যাব ওয়ার্ক ডান ইন আইসোথার্মাল প্রসেস। আইসোথার্মাল যে কোনো প্রসেসে ওয়ার্ক ডানটা কি রকম হবে, কতটুকু কাজ হবে, সিস্টেম কতটুকু কাজ করবে বা সিস্টেমের উপরে কতটুকু কাজ হবে, এই জিনিসগুলো এখন আমরা দেখব। সো দেখেন আইসোথার্মাল প্রসেস ডেফিনিশনটা কি? আইসো মানে কি সেম, আইসোথার্মাল তার মানে সেম টেম্পারেচার। সো যে প্রসেসগুলিতে টেম্পারেচার সেম থাকে তাকে আমরা কি বলবো? আইসোথার্মাল প্রসেস বলবো। এন্ড আইসোথার্মাল প্রসেসে যেহেতু টেম্পারেচারটা সেম থাকতেছে, প্রেসার এবং ভলিউম কি চেঞ্জ হওয়ার সুযোগ আছে? প্রেসার এন্ড ভলিউম এই দুটোই চেঞ্জ হবে টেম্পারেচার সেম হলে। আবার রিপিট করতেছি, যে কোনো গ্যাসিয়াস সিস্টেমের প্যারামিটার হচ্ছে তিনটা, সেগুলো আপনারা আইডিয়াল গ্যাস বা আদর্শ গ্যাস যখন এইচএসসি ছিল তখন পড়েছিলেন। আমি আবারও বলতেছি, টিভিটি প্রেসার ভলিউম এন্ড টেম্পারেচার এই তিনটা হচ্ছে যে কোনো গ্যাসীয় সিস্টেমের প্যারামিটার। মানে আমি একটা গ্যাসীয় সিস্টেমকে এক্সপ্রেস করতে চাই বা গ্যাসীয় সিস্টেমকে ডেসক্রাইব করতে চাই, তখন আমরা কি কি দিয়ে ডেসক্রাইব করব? প্রেসার ভলিউম এন্ড টেম্পারেচার দিয়ে ডেসক্রাইব করব। ইফ টেম্পারেচার রিমেইনস কনস্ট্যান্ট, যে আপনি যাই করেন টেম্পারেচারটা কখনোই চেঞ্জ হবে না, তাহলে আমাদের কি প্রেসার আর ভলিউম একটার একটার সঙ্গে রিলেটেড থাকবে। এন্ড কনস্ট্যান্ট টেম্পারেচারে কিন্তু আমরা বয়েলস লটা পড়ে আসছি। সো হোয়াট ইজ বয়েলস ল? বয়েলস ল কি ছিল? ইফ দা টেম্পারেচার রিমেইনস কনস্ট্যান্ট, তাহলে প্রেসার এবং ভলিউম এটা কি ইনভার্সলি প্রপোর্শনাল ছিল না? যে আমি যদি ভলিউম বাড়াই তাহলে প্রেসার কি করবে? ডিক্রিজ করবে। ভি বাড়লে পি কমবে। আর যদি প্রেসার বাড়াই ইন দ্যাট কেস অবশ্যই ভলিউম ডিক্রিজ করবে। আমি কোনো একটা গ্যাসীয় সিলিন্ডারকে আমি কম্প্রেস করতেছি, তাহলে সিলিন্ডারকে যখন চাপ দিচ্ছি প্রেসার বাড়তেছে, তাহলে বাই ডিফল্ট ভলিউম কি হবে? কমবে। আর প্রেসার যদি ইনক্রিজ করি তাহলে প্রেসার যদি ডিক্রিজ করি ভলিউম কি হবে? বাড়বে। সো এই যে দেখেন পি আর ভি এই দুটোর মাল্টিপ্লিকেশন তাহলে অলওয়েজ কি থাকবে? কনস্ট্যান্ট থাকবে। সো p1 v1 সমান p2 v2। এটাই পরে আমরা যখন কার্নোট চক্রে পড়ছি এইচএসসিতে, তখন জিনিসটা এরকম একটা গ্রাফ ছিল, p ভার্সেস v গ্রাফ। সো আমরা এখন ফুল কার্নোট চক্রে আগে আসবো না, কার্নোট সাইকেল আমি পরে পড়াবো, আগে ইন্ডিভিজুয়াল অংশগুলো পড়ি। p ভার্সেস v গ্রাফ যেটা ছিল সেটা দেখতে এরকম। এই যে দেখেন p1 v1 will be equal to p2 v2। প্রেসার যদি ইনক্রিজ করে, এখানে দেখেন প্রেসার ইনক্রিজ করতেছে, তাহলে ভলিউম কি ডিক্রিজ করলো না? দেখেন তো এইদিকে
প্রেসারটা যদি ইনক্রিজ করে ভলিউমটা কি করে ডিক্রিজ করে এন্ড ভাইস ভার্সা আবার যদি প্রেসার ডিক্রিজ করে ভলিউমটা কি করবে ইনক্রিজ করবে এই যে দেখেন এখানে প্রেসারটা এদিকে ডিক্রিজ করতেছে তাহলে এখানে ভলিউমটা কি করতেছে ইনক্রিজ করতেছে যাতে করে P1 V1 সমান কি হয় P2 V2 হয় নাও কোশ্চেন হচ্ছে পরিচ্ছেদ অর্গান অর্গানের সঙ্গে এটা সম্পর্ক যে দুই অর্গান এটার সম্পর্কটা কি আইসোথার্মাল প্রসেসে টেম্পারেচার চেঞ্জ হয় না তাহলে টেম্পারেচার চেঞ্জ না হলে ইন্টারনাল এনার্জির কোনো চেঞ্জ হয় না এটা আমি গত ক্লাসে বলেছিলাম আবার রিপিট করছি in any isothermal process temperature remains constant as temperature remains constant there is no change in internal energy টেম্পারেচারের সাথে রিলেটেড যদি টেম্পারেচারটা কনস্ট্যান্ট থাকে তাহলে আমাদের ইন্টারনাল এনার্জি চেঞ্জ জিরো হবে দেখেন একটা জিনিস বারবার আমি বলবো মনে রাখবেন আমরা এখানে চেঞ্জ নিয়ে কাজ করতেছি নট দা ইন্টারনাল এনার্জি আমি বলছি না ইন্টারনাল এনার্জি জিরো আমি বলছি চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি জিরো একটা সিস্টেমের ইন্টারনাল এনার্জি জিরো হতে পারে না যে কোনো সিস্টেমের একটা ইন্টারনাল এনার্জি থাকে ইন্টারনাল এনার্জি জিরো হয় শুধুমাত্র অ্যাবসলিউট জিরো কেলভিন টেম্পারেচারে ধরেন আপনি একেবারে জিরো কেলভিন টেম্পারেচারে নিতে পারছেন পুরো একটা সিস্টেমকে তাহলে ইন্টারনাল এনার্জি জিরো হবে বাট জিরো কেলভিন ক্রিয়েট করা তো ন্যাচারালি পসিবল না সো তাহলে যে কোনো সিস্টেমের মধ্যে একটা ইন্টারনাল এনার্জি থাকে আমাদের এখানে টেম্পারেচারটা চেঞ্জ হলে ইন্টারনাল এনার্জিটা চেঞ্জ হয় টেম্পারেচারটা কনস্ট্যান্ট থাকলে ইন্টারনাল এনার্জিটা কনস্ট্যান্ট থাকে সো এইখানে যখন u = 0 লিখছি এটা ইন্ডিকেট করতেছে আমাদের ইন্টারনাল এনার্জির চেঞ্জটা জি আমি কি ক্লিয়ার করতে পারছি জিনিসটা তাহলে when du = 0 dq = du + dw now du becomes 0 and dw becomes pdv তার মানে dq = pdv যে অ্যামাউন্টের হিট আমি অ্যাবজর্ব করব পুরোটাই কিসে কনভার্টেড হয়ে যাচ্ছে অর্গানে কনভার্টেড হচ্ছে তাহলে dw = pdv এটা লিখলাম তাহলে w = ইন্টিগ্রেশন অফ pdv এখন এখানে ভ্যারিয়েবলটা কি ভলিউম pdv তাহলে p এখানে আছে একটা ফাংশন p ইজ এ ফাংশন অফ ভলিউম v এন্ড ভ্যারিয়েবলটা কি v তাহলে v যদি ভ্যারিয়েবল হয় আমাদের যে ইন্টিগ্রেশনের লিমিট লোয়ার লিমিট টু আপার লিমিট সেটা কি v এর রেসপেক্টে হবে না ইন্টিগ্রেশনের যে লিমিটটা আমরা বসাই অ্যাপ্লাই করি সেটা কার রেসপেক্টে অ্যাপ্লাই করি ভ্যারিয়েবল বা চলকের রেসপেক্টে অ্যাপ্লাই করি আমাদের এখানে এই ইন্টিগ্রেশনের ভ্যারিয়েবলটা হচ্ছে ভলিউম তাহলে এই ভলিউমের লিমিটটা ইনিশিয়াল লিমিট হচ্ছে v1 ফাইনাল লিমিট কত v2 নাও ইন্টিগ্রেট করার জন্য p ইজ এ ফাংশন অফ v এই যে দেখেন একটু আগে এখানে লিখছি p1 v1 = p2 v2 তাহলে আমাদের যদি একটা প্রেসার চেঞ্জ হয় সঙ্গে ভলিউম চেঞ্জ হবে ভাইস ভার্সা ভলিউম চেঞ্জ হলে প্রেসারও কি হবে চেঞ্জ হবে তাহলে p ইজ এ ফাংশন অফ v এখন p যে v এর ফাংশন সেটাকে কিভাবে এক্সপ্রেস করব we know pv = nRT এটা আমরা জানি না for any gaseous system always pv সমান কত হবে nRT হবে তাহলে এখান থেকে আমরা p = কি লিখতে পারি nRT/v লিখতে পারি দেখেন p is a function of v তাহলে p = কত nRT/v এখন আমরা এই জিনিসটাকে রিপ্লেস করব লেফট সাইডটা মুছে দিচ্ছি তাহলে দেখেন আমরা w যেটা পাচ্ছি w = ইন্টিগ্রেশন অফ v1 to v2 nRT/v ডিগ্রি এখন nRT টাকে সামনে নিয়ে আসি nRT v1 to v2 dv/v আমরা এটা শিখে আসছি ইন্টিগ্রেশন অফ dx/x = ln x 1/x ইন্টিগ্রেট করলে 1 জিনিসটাকে এভাবে লেখা যায় ইন্টিগ্রেশন অফ 1/x dx that is equals to ln x এটা আমরা শিখে আসছি তাহলে এখানে integration of 1/v dv that is equals to ln v starting from v1 to v2 তাহলে nRT ln v2 minus ln v1
এখন লগারিদমে আমরা এটা শিখে আসছি ln a minus ln b that is equals to ln a divided by b শিখেছি না আমরা এটা তাহলে এখানে nrd ln v2 by v1 এটা হচ্ছে আমাদের অর্ডার nrd ln v2 by v1 বাট যদি আপনাকে ভলিউম না দিয়ে প্রেসার দিয়ে দেয় কারণ ভলিউম দিল না প্রেসার দিল in that case দেখেন একটু আগে পড়ে আসছি p1 v1 equals to p2 v2 so from here v2 by v1 that is equals to p1 by p2 তাহলে v2 by v1 এটা হচ্ছে কত হবে p1 by p2 হবে so এই হচ্ছে আমাদের টোটাল অর্ডার ফর অ্যান আইসোথার্মাল প্রসেস এখন এটুকু তোলেন আমি কিছু জিনিসপত্র এখান থেকে আপনাদেরকে আবার বুঝাবো আবার একটু দেখাবো একটু যদি আমরা ফাইনাল এক্সপ্রেশনের দিকে তাকাই nRT ln v2 by v1 ln এ যদি ভ্যালুটা ম্যাগনিটিউডটা ln 1 হচ্ছে 0 ln 1 এর ভ্যালু কত 0 তাহলে ln যদি 1 এর থেকে ছোট হয় সেটা আমাকে নেগেটিভ নাম্বার দেয় আর যদি ln 1 এর থেকে বড় হয় সেটা আমাকে কি ভ্যালু দেয় পজিটিভ নাম্বার দেয় সো এটুকু তো আমাদের মাথায় আছে এখন খেয়াল করেন ইকুয়েশনটা nRT ln v2 by v1 v2 হচ্ছে ফাইনাল ভলিউম v1 টা হচ্ছে ইনিশিয়াল ভলিউম তাহলে যদি ফাইনাল ভলিউমটা ইনিশিয়াল ভলিউমের থেকে বড় হয় v2 টা v1 থেকে বড় তাহলে সিস্টেমটা কি কম্প্রেসড হলো নাকি এক্সপ্যান্ডেড হলো সিস্টেমটা তখন কিন্তু কম্প্রেসড হয় না সিস্টেমটা তখন কি হচ্ছে বড় হচ্ছে না তাহলে যদি বড় হয় ইন দ্যাট কেস all done by the system নাকি all done on the system all done by the system ভলিউম যদি ইনক্রিজ করে সিস্টেমটা যদি এক্সপ্যান্ড করে ইন দ্যাট কেস all done by the system system itself is doing the work তাহলে সিস্টেম itself doing the work যদি করে v2 v1 থেকে বড় হলে ভ্যালুটা কি পজিটিভ হবে না তাহলে all done পজিটিভ হবে এবং আমি পড়িয়েছিলাম আপনাদেরকে when dw is positive that means the system is doing the work system is getting expanded clear বুঝে গেছে আবার উল্টা ভাবে চিন্তা করি আমি কোনো একটা সিস্টেমকে বাইরে থেকে এক্সটারনালি প্রেসার দিয়ে স্কুইজ করে ফেলছি কম্প্রেস করে ফেলছি when the system is getting compressed তখন সিস্টেম কিন্তু কাজ করলো না আপনি এখন সিস্টেমের উপরে কাজ করতেছেন চৌধুরী সাহেবের एग्जांपल দিয়েছিলাম লাস্ট ক্লাসে সো আবারো বলতেছি চৌধুরী সাহেব মানে আপনার পিতা আপনাকে বাসায় আটকায় দিলেন কিছু উত্তম তথ্য সিস্টেম কাজ করে নাই সিস্টেমের উপরে কাজ হচ্ছে so whenever the system is not doing the work তখন v2 টা v1 এর থেকে ছোট হয়ে যাবে যে আমার কোন একটা সিস্টেমকে যদি কম্প্রেস করা হয় কম্প্রেস যখন করা হবে তখন অ্যাকচুয়ালি v2 টা v1 থেকে ছোট হবে ইন দ্যাট কেস আমাদের অর্ডারটা কি হবে নেগেটিভ হবে এবার একটু ওই প্রেসার নিয়ে চিন্তা করি p1 বাই p2 ভলিউম বাড়লে প্রেসার কি বাড়ে না কমে ভলিউম বাড়লে প্রেসার কি হয় কমে না তাহলে দেখেন আমরা একটু জিনিসটাকে কম্পেয়ার করি বোঝার সুবিধার্থে আমরা এখন জিনিসগুলোকে কম্পেয়ার করব আমি এই দুটো ইকুয়েশনকে আবার লিখব nRT ln v2 by v1 equals nRT ln p1 by v2 দেখেন তো যদি v2 ইনক্রিজ করে ইন দ্যাট কেস p2 ইনক্রিজ করবে না ডিক্রিজ করবে ডিক্রিজ করবে সো আমার যদি v2 ইনক্রিজ করে p2 কি করবে ডিক্রিজ করবে আর যদি v1 ইনক্রিজ করে সেক্ষেত্রে p1 কি করবে ডিক্রিজ করবে এই তো গল্পটা তাহলে দেখেন when v2 is increased তখন p2 টা কি ডিক্রিজ করছে না তাহলে p1 টা p2 থেকে বড় এই ইকুয়েশনে যদি v2 টা বড় হয় কার তুলনায় v1 এর তুলনায় তাহলে এটা একটা পজিটিভ আউটকাম দিবে আবার এখানে তাকান v2 বড় হয়ে গেছে মানে p2 কি হয়েছে ছোট হয়ে গেছে এই দেখেন v2
বড় হয় P2 টা কি হবে ছোট হবে তাহলে আমাদের P1 টা এখন বড় P2 এর তুলনায় V2 টা এখন বড় কার তুলনায় V1 এর তুলনায় কথা কি বোঝা যাচ্ছে সো আলটিমেটলি এন্ড রেজাল্ট সেম থাকবে এই ছিল ওয়ার্ক ডান বাই অ্যান আইসোথার্মাল প্রসেস আপনাদের ফাইনালি যেটা মনে রাখতে হবে ডুইং ম্যাথ আপনি যখন ম্যাথ করতে যাবেন ইকুয়েশন এই দুটো এনআরটি লন V2 বাই V1 or এনআরটি লন V1 বাই V2 ক্লিয়ার আমি এখানে লিখেও দিচ্ছি what is V1 what is V2 P1 ইনিশিয়াল প্রেসার শুরুর যে প্রেসারটা একটা সিস্টেমের সেটা P1 P2 that is the final pressure V1 initial volume V2 final volume হ্যাঁ জিরো থেকে বড় একটা ছোট জিরো তো কখনো হয়ে যেতে পারে না রেশিওটা জিরো তো রেশিও হবে না কখনো কারণ জিরো রেশিও হওয়ার জন্য জিরো থেকে ছোট হবে কেন একটা ভলিউম নেগেটিভ হয় একটা প্রেসার নেগেটিভ হয় বুঝা গেছে তাহলে দেখেন এটা হচ্ছে অর্গান বাই অ্যান হ্যাঁ বলেন কোনটা একটা সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল কিনা V এবং P ডিরেক্টলি রিলেটেড নাকি ইনভার্সলি প্রপোর্শনাল তাহলে একটা বার লাগাতে কি হবে চলেন আমরা একটু আইসোথার্মাল প্রসেসে একটা ম্যাথও করে ফেলি কোশ্চেনটা দেখেন at 200 degrees Celsius temperature a gaseous system is compressed to 2 times of its initial volume তার মানে ইনিশিয়াল ভলিউম যেটা ছিল তার 2 টাইমস এ আমি গ্যাসিয়াস সিস্টেমটাকে কম্প্রেস করে ফেলেছি if the system contains 56 গ্রাম নাইট্রোজেন গ্যাস then what is the work done এই সিস্টেমের ভিতরে যদি 56 গ্রাম নাইট্রোজেন গ্যাস থাকে তাহলে আমার টোটাল অর্গানটা কত হবে নাও why 56 গ্রাম নাইট্রোজেন দিস ইজ ইম্পর্টেন্ট বিকজ আমরা কিন্তু যে ইকুয়েশনটা দেখেছি একটু আগে সেখানে মোল নাম্বারটা আছে এনআরডি আছে তো আমরা এন যদি ফাইন্ড আউট করতে যাই কি লাগবে কত গ্রাম কোন গ্যাস আছে সেটা লাগবে না তাহলে আমাদের মোল নাম্বারটা এখান থেকে বের করে নিতে হবে চলেন আমরা তাহলে যদি ম্যাথটা করতে যাই তাহলে আমাদের এখানে সিস্টেম ইজ কম্প্রেসড টু 2 টাইমস অফ ইটস ইনিশিয়াল ভলিউম তাহলে ফাইনাল ভলিউম V2 হ্যাঁ ফাইনাল ভলিউম V2 equals to initial volume
V1 divided by 2, half of the initial volume. তাহলে V2 equals to V1 by 2. We know it. Number of moles or mole number N equals to নাইট্রোজেন গ্যাসের জন্য 1 মোল নাইট্রোজেন ইকুয়ালস টু কত গ্রাম নাইট্রোজেন? নাইট্রোজেনের 1 মোল কত মনে আছে? 14 হ্যাঁ 14 শিওর 14 হ্যাঁ 14 শিওর কি না সব নাইট্রোজেনের 14 ওকে করি আমরা 14 আমরা করে করি ওকে ঠিক আছে তাহলে নাইট্রোজেনের যদি 14 হয় আসে অক্সিজেনের কত? অক্সিজেনের 16 আল্লাহু আকবার কনফিডেন্টলি বলতেছে সবাই এক্সোটেশন আমার কোন না আপনি বড় আরো বলছে স্যার সবগুলো এটা আমরা যে ভিড়া করি মানে পূর্ণ সংখ্যাটা ভিড়া তারপর পানির 18 অক্সিজেনের তো অক্সিজেনের কি গ্যাস না ওখানে দুইটা অ্যাটম না তো 16 দুগুণা 32 মানে আমি যখন মোল নাম্বার বের করব n ইকুয়ালস টু তখন কি অ্যাটমিক মাস দিয়ে ভাগ করব নাকি আণবিক ভর দিয়ে ভাগ করব মলিকুলার মাস নাইট্রোজেনের মলিকুলার মাস আণবিক ভর কত 14 দেখেন এই পাস করে সরকারি H2O আমরা যখন মলিকুলার মাস আণবিক ভর চিন্তা করছি দুটো হাইড্রোজেনের জন্য 2 * 1 একটা অক্সিজেনের জন্য কত 16 এখানে কয়টা অক্সিজেন অ্যাটম একটা তাহলে 16 আর 2 কত হয় 18 গ্রাম সো 1 মোল ওয়াটার ইজ ইকুয়ালস টু 18 গ্রাম ক্লিয়ার এবার আসেন আমি যদি অক্সিজেনের কথা চিন্তা করি অক্সিজেন গ্যাস অক্সিজেন কি একটা অ্যাটম থাকে থাকে না আসেন তাহলে 16 গুণন 2 কত হয় 32 গ্রাম এখন আসেন নাইট্রোজেন কেন 14 গ্রাম না নাইট্রোজেন কেন 28 গ্রাম সেটাও বলি শিখে রাখেন নাইট্রোজেন দুইটা নাইট্রোজেন অ্যাটম তাহলে 14 দুগুণা কত সর্বনাশ সব 14 দিয়ে ম্যাচ করে এখন শুনেন মনোযোগ দিয়ে আল্লাহু আকবার জুলি বাবা বাতাসে উড়ে গেল হ্যাঁ লাগায় দেখেন পানির যে মলিকুলার মাস আণবিক ভর সেটা হচ্ছে 18 গ্রাম নাইট্রোজেন বাতাসে সবচেয়ে বেশি আছে তাহলে নাইট্রোজেন বাতাসে প্রায় 70% এর বেশি আছে না তো ফর নাইট্রোজেন আমাদের এইখানে কত গ্রাম মলিকুলার মাস 28 গ্রাম তাহলে 28 গ্রাম যদি হয় মলিকুলার মাস দেখেন তো কি হালকা নাইট্রোজেন হালকা না পানি হালকা এইজন্য ভ্যাপার যেটা ক্রিয়েটেড হয় সেটা বাতাসে ভাসে মানে ভ্যাপার তো বাতাসে ভাসতো না বৃষ্টি যে হচ্ছে মেঘ যে উপরে আছে সবকিছু তো ফিজিক্সের কিছু ল মেইনটেইন করে বা এদের বিহেভিয়ার থেকে তো ফিজিক্সটাকে আমরা ডেভেলপ করতেছি সো অ্যাকচুয়ালি পানি হালকা কার রেসপেক্টে নাইট্রোজেন গ্যাসের রেসপেক্টে পানি যখন ভ্যাপার ফর্মে আসে তখন সেটা অবভিয়াসলি ভারী না সেটা লাইট ওয়েট কার তুলনায় এয়ারের তুলনায় বুঝে গেছে এখন চলেন কাজে ফিরি তাহলে নাম্বার অফ ওয়েলস n ইকুয়ালস টু ভুল করেন না পরীক্ষার হলে তো কনফিডেন্টলি মানে নট এ সিঙ্গেল পারসন আমি বলে যাচ্ছি 14 আল্লাহু আকবার কনফিডেন্টলি ভুল করতে পারি তাহলে দেখেন 2 মোল হচ্ছে আমাদের এইখানে নাইট্রোজেন গ্যাস আছে তাহলে টেম্পারেচার 200 ডিগ্রি সেলসিয়াস তাহলে টেম্পারেচারটা কত এই যে দেখেন যখন এনআরটি লিখতেছি তখন এই টিটা কি নরমালি ডিগ্রি সেলসিয়াস এক্সপ্রেস টেম্পারেচার নাকি হচ্ছে কেলভিনে এক্সপ্রেস টেম্পারেচার কেলভিনে তাহলে টি কেলভিনে যদি আমরা এক্সপ্রেস করি 200 প্লাস 273 কেলভিন দ্যাট ইজ 473 কেলভিন
So now the work done, that will be W equals to nRT ln V2 by V1. So n equals to 2, r equals to 8.314, t equals 473 ln V2 সমান V1 by 2 divided by V1. তাহলে 2 into 8.314 into 473 ln half. দেখেন এটা একটা নেগেটিভ অ্যানসার আসবে। কেন নেগেটিভ আসবে? কারণ সিস্টেমটাকে আমরা এক্সপ্যান্ডেড করি নাই, সিস্টেমটাকে কম্প্রেসড করেছি। যখনই সিস্টেম কম্প্রেস হয়, সিস্টেম নিজে নিজে কম্প্রেসড হতে পারে না, এক্সটারনালি সিস্টেমটাকে প্রেসার দিয়ে কম্প্রেস করতে হয়। সুতরাং যখন আমরা কম্প্রেস করছি তখন work done on the system and work done on the system is always negative. Clear? minus 5451.633 minus 5451.633 joule. That is the amount of work done on the system. This is the work done on the system, not work done by the system. Work done on the system. তাহলে এটা ছিল আমাদের আইসোথার্মাল প্রসেসের টোটাল ওয়ার্ক ডান। বুঝতে পারছি? ক্লিয়ারলি স্যার? ওকে, তাহলে এখন আমরা যাব অ্যাডিয়াব্যাটিক সিস্টেমের ডিটেইলসে। অ্যাডিয়াব্যাটিক সিস্টেম গুলো ছিল আইসোলেটেড সিস্টেম। তাহলে অ্যাডিয়াব্যাটিক সিস্টেম AW সমান মাইনাস T আমরা আগে একটা কাজ করব, সেটা হচ্ছে আইসোথার্মাল সিস্টেমে PV কনস্ট্যান্ট ছিল। In isothermal system PV was constant, but adiabatic system PV constant না। একটু বোঝার চেষ্টা করি। Isothermal system why PV was equals to a constant, কারণ টেম্পারেচার T constant। দেখেন PV equals to nRT. From here if T is a constant, T যদি constant হয় তাহলে PV is a constant. When T is a constant, একটু বোঝার চেষ্টা করি। দেখেন PV equals nRT, আপনি একটা সিলিন্ডারের মধ্যে একটা গ্যাস নিচ্ছেন। আফটার টেকিং দ্য গ্যাস আপনি কিন্তু গ্যাসের যে অ্যামাউন্ট সেটা চেঞ্জ করতে পারতেছেন না। আমরা এখানে একটু ক্লোজ সিস্টেমগুলো নিয়ে চিন্তা করছি। ফর এনি আইসোথার্মাল সিস্টেম, ক্লোজ সিস্টেমটায় আমার যদি গ্যাসের অ্যামাউন্টটা চেঞ্জ না হয়, n রিমেইনস কনস্ট্যান্ট, n সেম আছে। আর ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, এটা তো চেঞ্জ হতে পারে না। এখন যদি টেম্পারেচারটা কনস্ট্যান্ট হয়ে যায়, দ্যাট মিন্স T ইকুয়ালস টু কনস্ট্যান্ট when T is constant। তাহলে এইটা হচ্ছে আইসোথার্মাল প্রসেস। This is in isothermal process. But adiabatic processটা কি? Adiabatic processটা কি? একটা আইসোলেটেড সিস্টেমের বেলায় adiabatic প্রসেসের টেম্পারেচার কখনো কনস্ট্যান্ট থাকতে পারে না, টেম্পারেচার চেঞ্জ হবেই হবে। কিভাবে সেটা একটু বোঝার চেষ্টা করুন। দেখেন in adiabatic system dq equals to 0 na, isolated system, so it cannot actually exchange heat exchange যদি না করতে পারে টেম্পারেচার তার চেঞ্জ হবে। হিট যদি এক্সচেঞ্জ না করতে পারে এনভায়রনমেন্টের সঙ্গে, টেম্পারেচার কখনোই কনস্ট্যান্ট থাকতে পারে না, টেম্পারেচার চেঞ্জ হবে। চলেন দেখি কিভাবে টেম্পারেচার চেঞ্জ হয়। dq যদি 0 হয়ে যায়, dq equals to du plus dw, that is dw plus du equals to 0, so dw equals to minus du। তাহলে একটা জিনিস খেয়াল করেন, if আপনি work done on the system করেন, সিস্টেমের উপরে কাজ করতেছেন, work done on the system, তাহলে dw যদি নেগেটিভ হয় তাহলে du কি পজিটিভ হয়ে যাবে না?
চলেন দেখি odd done on the system odd done on the system তাহলে dw টা হচ্ছে নেগেটিভ তাহলে dw নেগেটিভ হলে du কি নেগেটিভ হবে না du পজিটিভ হবে dw যদি নেগেটিভ হয় এখানে -10 জুল তাহলে ওখানে du টা কি নেগেটিভ না du টা পজিটিভ এখন এটা নেগেটিভ না তাহলে আমার dw সেট নেগেটিভ তাহলে du কি হবে পজিটিভ du পজিটিভ হওয়া মানে কি ইন্টারনাল এনার্জি বেড়ে যাওয়া না ইন্টারনাল এনার্জি যদি বাড়ে টেম্পারেচার বাড়বে না কমবে টেম্পারেচার বাড়বে তাহলে T ইনক্রিজেস এখানে T ইনক্রিজেস চলেন প্র্যাকটিক্যালি বুঝাই আপনাদেরকে एग्जांपल না দিলে আপনারা বুঝবেন না সো আমি एग्जांपल দিচ্ছি আবারো চৌধুরী সাহেব জি সো চৌধুরী সাহেব তার একমাত্র কন্যাকে পছন্দের ছেলের সঙ্গে বিয়ে দিতে চান সুতরাং সেই কন্যাকে রুমের মধ্যে আটকাইলেন আটকানোর পরে কিছু উত্তম মধ্যমে দিলেন সো এই যে দেখেন চৌধুরী সাহেবের কন্যা হচ্ছে সিস্টেম এই সিস্টেমটাকে রুমের মধ্যে আটকাইছে ফোটন সব কায়রা নিছে তাহলে এটা আইসোলেটেড সিস্টেম ভর শক্তি কোনোটা এক্সচেঞ্জ করতে পারবে না তাহলে রুমের মধ্যে যখন আটকে মাইন্ডটা দিছে অর্ডার অন দা সিস্টেম সিস্টেম কাজ করে না সিস্টেমের উপরে কাজ হইছে তাহলে অর্ডার অন দা সিস্টেম ডিডব্লিউ টা কি নেগেটিভ অর্ডার তাহলে নেগেটিভ অর্ডার হলে ডিউ কি হবে পজিটিভ হবে চৌধুরী সাহেবের মেয়েকে যখন পিটানো হবে তার মনের মধ্যে ক্ষোভ বাড়বে কি কমবে বাড়বে অবশ্যই বাড়বে রাখবে তাহলে ওই যে দেখেন ডিউ পজিটিভ হয়ে বসে আছে সো অ্যাডিয়াবেটিক সিস্টেমে যদি সিস্টেমটাকে কম্প্রেস করা হয় কম্প্রেস করতেছেন সিস্টেমটাকে তাহলে টেম্পারেচার কি করবে ইনক্রিজ করবে কেন কারণ ইন্টারনাল এনার্জি বেড়ে গেছে কথা বুঝে গেছে কিনা তাহলে আমরা মাথায় রাখবো ইন অ্যাডিয়াবেটিক কম্প্রেশন temperature increases এবার বুঝা গেছে সো এখন আসেন চৌধুরী সাহেব দরজা বন্ধ করে দিয়ে চলে গেছে সিস্টেমের অলরেডি ইন্টারনাল এনার্জি হাই না সিস্টেমের ইন্টারনাল এনার্জি হাই কারণ সিস্টেমের উপরে কাজ হইছে এইবার সিস্টেম ভাঙতে প্রস্তুতি করতে মোটর খারাপ সুতরাং রুমের মধ্যে যা আছে ভাঙবে মানি না মানবো না শুনবো না এই টাইপ কথাবার্তা চলবে কিছু তাহলে এই যে মানি না মানবো না যতক্ষণ চলবে দেখেন ডিউটা কিন্তু পজিটিভ ছিল এবার অর্ডার বাই দা সিস্টেম যখন হবে ডিডব্লিউ যদি এখন পজিটিভ হয় অর্ডার বাই দা সিস্টেম চৌধুরী সাহেবরা থার্মোডাইনামিক্স খুব ভালো জানে so dw positive order by the system যদি হয় dw পজিটিভ হলে du টা কি এখন নেগেটিভ হয়ে যাবে না du যদি নেগেটিভ হয় টেম্পারেচার ডিক্রিজ করবে বা ফল করবে তাহলে টেম্পারেচার যদি ডিক্রিজ করে বা ফল করে আমার তাহলে এই যে সিস্টেমের ইন্টারনাল এনার্জি আবার কমে আসছে সো অ্যাডিয়াবেটিক প্রসেসে এটাই হয় আপনি একটা অ্যাডিয়াবেটিক প্রসেসকে শুনতে বাইরে থেকে কম্প্রেস করলেন কম্প্রেস করলে ওর ইন্টারনাল এনার্জি বেড়ে গেল এইবার আপনি চলে যান ওর ইন্টারনাল এনার্জি বাড়ায় দিবেন না ও ইন্টারনাল এনার্জিটাকে কমায় আবার নিজে থেকে কাজ করবে সো অ্যাডিয়াবেটিক সিস্টেমে আমি যদি বাইরে থেকে ওকে কম্প্রেস করি ওর ক্ষেত্রে কি হবে ইন্টারনাল এনার্জি বাড়বে ও এই ইন্টারনাল এনার্জিটা দিয়ে অল্টার করবে কথা বুঝে গেছে ক্লিয়ারলি স্যার সো এই হচ্ছে আমাদের অ্যাডিয়াবেটিক সিস্টেমের জন্য টেম্পারেচারটা কখনোই কি থাকতে পারে না কনস্ট্যান্ট থাকতে পারে না একটা অ্যাডিয়াবেটিক সিস্টেমে টেম্পারেচার অলওয়েজ হয় ইনক্রিজ করবে না ডিক্রিজ করবে যদি ওয়ার্ক ডান অন দা সিস্টেম হয় তাহলে টেম্পারেচারটা ইনক্রিজ করবে আর ওয়ার্ক ডান বাই দা সিস্টেম হলে টেম্পারেচারটা কি হবে ডিক্রিজ করবে সব সময় মাথায় রাখবেন অ্যাডিয়াবেটিক সিস্টেমে ইন্টারনাল এনার্জিটা ওয়ার্ক ডানে কনভার্টেড হয় এবং এই সিস্টেমটাই আপনি আমি বাসায় লালন পালন করি কিভাবে আব্বা আম্মা ঝাড়ি দিছে বাপ্পার সঙ্গে কিছু কর না চুপচাপ ভিতরে ভিতরে গরম হন ডিকিউ জিরো রাখতে হবে আব্বা আম্মার সামনে চিল্লাচিল্লি করা যাবে না সো ইন্টারনাল এনার্জি আপনার বাড়তেছে কারণ অর্ডার অন দা সিস্টেম হচ্ছে এবার একটু পরে বাপ মার কাছ থেকে আড়াল হইছেন বাসায় ছোট ভাই বোন আছে বিনা কারণে দিলেন একটা মায়ের ব্যাগটা
কারণ আপনার ইন্টারনাল এনার্জি বেশি ছিল, এটাকে রিলিজ করতে হবে। সো রিলিজ করলেন কার কাছে? ওই যে ছোট ভাইটা একটা পাইপ দিয়ে বকা দিয়ে। সো এখন ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম। ইন্টারনাল এনার্জি কমে গেল, শান্তি। ও আবার যে হচ্ছে সেম কাজ করবে, ও তো ডিকিউটা জিরো রাখবে, আপনার সঙ্গে চিল্লাচিল্লি করবে না। এনিওয়ে, সো থার্মোডাইনামিক্সের অনেক কিছু আমরা ডে টু ডে লাইফে ইউজ করি, বুঝি না। আসেন এখন তাহলে এটা তো বুঝে গেছি, টেম্পারেচার ডাজ নট রিমেইন কনস্ট্যান্ট ইন অ্যাডিয়াব্যাটিক সিস্টেম। তাহলে পিভি কনস্ট্যান্ট হইতে পারে না। টেম্পারেচার যদি কনস্ট্যান্ট না থাকে, পিভি কি আর কনস্ট্যান্ট থাকতে পারে? থাকতে পারে না। এই কারণেই অ্যাডিয়াব্যাটিক সিস্টেমে পিভি কনস্ট্যান্ট না। সো তাহলে পিভি কনস্ট্যান্ট না হলে কে কনস্ট্যান্ট? দেখি আমরা। যে কোনো গ্যাসিয়াস সিস্টেমের প্যারামিটার তিনটা আমি বলছিলাম আজকের ক্লাসের শুরুতে, প্রেসার, ভলিউম এন্ড টেম্পারেচার। সো আমরা এখন অ্যাডিয়াব্যাটিক সিস্টেমে প্রেসার, ভলিউম এন্ড টেম্পারেচার এই তিনটার মধ্যে রিলেশনশিপটাকে এস্টাবলিশ করব। তাহলে প্রথম যে রিলেশনশিপটা, আমি ডেরিভেশনে যাচ্ছি না বিকজ ডেরিভেশনে প্রচুর টাইম লাগবে, আপনাদের জন্য দরকার নাই। পিভি গামা ইকুয়ালস টু কনস্ট্যান্ট, এটা হচ্ছে প্রেসার এন্ড ভলিউমের মধ্যে যে রিলেশনশিপটা। পিভি গামা ইকুয়ালস টু কি হয়? কনস্ট্যান্ট হয়। হোয়াট ইজ গামা? গামা ইজ নাথিং বাট দ্য রেশিও বিটুইন সিপি এন্ড সিভি। পড়েছে এটা, গামা ইজ দ্য রেশিও ইন বিটুইন সিপি এন্ড সিভি। সো হোয়াট আর দ্য ভ্যালুস অফ গামা? গামা ইকুয়ালস 1.33 for polyatomic gas, 1.41 for diatomic gas, and 1.66 for monoatomic gas. এগুলা মনে রাখতে হবে, গামার ভ্যালুগুলো মনে রাখতে হবে। দেখেন ধরেন আমি কোন একটা কোশ্চেনে বললাম দা সিস্টেম ইউজেস হিলিয়াম গ্যাস, তাহলে হিলিয়াম গ্যাস মনোঅ্যাটমিক গ্যাস, গামার ভ্যালু কত বসাবেন? 1.66 বসাবেন। বলা হলো নাইট্রোজেন অর অক্সিজেন গ্যাস, তাহলে গামার ভ্যালু বসাবেন কত? 1.41। যদি বলে কার্বন ডাই অক্সাইড, অ্যামোনিয়া, মিথেন এই টাইপের গ্যাস যদি ইউজ করি তাহলে আমরা বসাবো 1.33। ক্লিয়ার? এখন পিভি গামা সমান কনস্ট্যান্ট, এটা রিলেশনশিপ ইন বিটুইন পি এন্ড ডি। আমি এখন আপনাদেরকে একটা জিনিস শিখাই, একটা ছোট্ট পদ্ধতি। আমি বাকি দুটো ইকুয়েশন কখনোই মেমোরাইজ করি নাই লাইফে এবং পারিও না। আমরা কেউ যদি বলে টি আর ভি এর সম্পর্ক কি, আমি জাস্ট 10 সেকেন্ড টাইম নিব এবং 10 সেকেন্ড টাইম নিয়ে তাকে বলে দিব সম্পর্কটা এইটা। চলুন আমি শিখাই আপনাদেরকে হাউ নট টু মেমোরাইজ ইকুয়েশন। পিভি গামা কনস্ট্যান্ট জানি, আবার জানি পিভি কস টু এনআরটি, তাই না? তাহলে দেখেন একটু খেয়াল করে, পিভি গামা ইজ এ কনস্ট্যান্ট। আমি কনস্ট্যান্টকে কনস্ট দিয়ে লিখতেছি। নাও আমার পারপাসটা কি, আগে উদ্দেশ্যটা বুঝি। আমি এখন চাই পিভি এর বদলে ভি এবং টি এর রিলেশনশিপ এস্টাবলিশ করতে। আগে পারপাস বোঝার চেষ্টা করেন। গেট স্লোয়ার, পড়ালেখা স্লো জিনিস, পড়ালেখা ফাস্ট জিনিস না। ধুমধাম করে বেলুন খুব মানে হচ্ছে বাহাদুর হয়ে গেছি, ঘোড়া রান্না হয়েছে, কিছুই মনে থাকে না। এই যে দেখেন পিভি গামা ইকুয়ালস টু কনস্ট্যান্ট, আমার পারপাস হচ্ছে ভি এবং টি এর মধ্যে রিলেশনশিপ স্থাপন করা। তারপরে এখান থেকে পি কে ভাগাইতে হবে না, তাহলে পি খেদানো কর্মসূচি, পি কে খেদাবো ভাগাবো। তাহলে পিভি ইকুয়ালস টু কি ছিল? এনআরটি। তাহলে আমি এখন কাকে সরায় দিব? পি কে সরায় দিব। পি সমান এনআরটি বাই ভি লেখা যায় কিনা? কিন্তু এনআরটি একটা কনস্ট্যান্ট কিনা? আমার ডান পাশে কি আছে? কনস্ট্যান্ট। তাহলে কনস্ট্যান্ট কনস্ট্যান্ট কাটাকাটি হয়ে নতুন একটা কনস্ট্যান্ট হবে, সমস্যা আছে? তাহলে আমি পি এর জায়গায় টি বাই ভি লিখলে কোনো সমস্যা আছে কিনা? তাহলে পি এর জায়গায় টি বাই ভি লিখব। টি বাই ভি, ভি গামা ইজ এ কনস্ট্যান্ট। তাহলে টি ভি গামা মাইনাস 1 কনস্ট্যান্ট। এই যে জীবনেও ভুল করার কোনো সুযোগ নাই, ভুল হইতেই পারে না। সো টেম্পারেচার এন্ড ভলিউমের মধ্যে যে রিলেশনশিপ সেটা টিভি গামা মাইনাস 1 ইকুয়ালস টু কনস্ট্যান্ট। বুঝতে পারছেন? ওকে, এবার আসেন
প্রেসার এন্ড টেম্পারেচারের মধ্যে রিলেশনশিপ এস্টাবলিশ করব। আবার ওই যে বেসিক কিন্তু একটাই, পিভি গামা সমান কনস্ট্যান্ট। আমি মেমোরাইজ করতেছি, মনে রাখতেছি একটা কি, সেটা কি পিভি গামা ইকুয়ালস টু কনস্ট্যান্ট। পারপাসটা কি, প্রেসার এন্ড টেম্পারেচারের মধ্যে রিলেশনশিপ এস্টাবলিশ করব। প্রেসার এন্ড টেম্পারেচার, তাহলে এই ইকুয়েশনের ভি থাকবে না ভি কে গায়েব করব? ভি কে গায়েব করব। তাহলে ভি কে যদি গায়েব করতে যাই পিভি ইকুয়ালস টু এনআরটি, আমরা এখন ভি কে গায়েব করতে গেলে ভি সমান এন আর টি বাই পি। ভি সমান কত বসাবো? টি বাই পি বসাবো। টি বাই পি পাওয়ার গামা, that is also a constant. So দিন শেষে এখানে আসবে p into t gamma divided by p power gamma, আর এটা p এর উপরে পাওয়ার 1। তাহলে আমি ভেঙে ভেঙে লিখতেছি p পাওয়ার 1 মাইনাস গামা t পাওয়ার গামা কনস্ট্যান্ট। ভুল হওয়ার কোনো সুযোগ নেই। এবং আমি মেমোরাইজ করলাম না, বুঝছি কি না? কারণ एग्जाम হলে যে আওলা কোনটা গামা মাইনাস 1, কোনটা 1 মাইনাস গামা, কার উপরে গামা আছে, কার উপরে গামা নাই, এই একজন একটু বুঝা দিলেই দেখবেন সব আলাদা গেছে। দোস্ত এটা কি গামা মাইনাস 1 ছিল? আপনার মাথায় 1 মাইনাস গামা আছে, কইছে খালি গামা মাইনাস 1, এই যে মাথা মধ্যে চলেছে। আল্লাহ তাই তো একটু চেক করুন। এনিওয়ে, সো আপনি যদি এই প্রসেস জানেন, কেউ যদি বুঝা দেয় থাবড়া দিতে পারবেন। থাবড়া দিলে খুব যা আছে আছে। সো এখন এইটাকে আরেকভাবে এক্সপ্রেস করা হয় গামা দিয়ে ভাগ করে p পাওয়ার 1 p পাওয়ার 1 মাইনাস গামা বাই গামা, এইভাবে আপনারা করে আসছেন পাওয়ারটা দিয়ে ভাগ করে। যাই হোক, এখন আপনারা জানেন পারেন। ক্লিয়ার? সো থিং ইজ দ্যাট, হ্যাঁ আমরা তো ইকুয়েশন তিনটা মুখস্থ করতেই পারি। হ্যাঁ মুখস্থ করতে পারি, ওই যে একটু আগে 14 আর 28 এর মতো অবস্থা। মানে দ্যাট ইজ দ্য রিজন হোয়াই আমি মেমোরাইজেশন খুবই অপছন্দ করি। যে কিছু না বুঝে মেমোরাইজ করতেছে। পরীক্ষা শেষ, সেমিস্টার শেষ, এরপরে হ্যাঁ পরীক্ষা তো দিয়ে আসছিলাম, রিভিশন করি। ওকে, তাহলে দেখেন অ্যাডিয়াব্যাটিক সিস্টেমটার প্রেসার, ভলিউম এন্ড টেম্পারেচারের মধ্যে রিলেশনশিপ এইগুলা। এখন এই অ্যাডিয়াব্যাটিক সিস্টেমের একটা চমৎকার উদাহরণ, যদিও বিশ্রী উদাহরণ, বোম ফেলা। ধরেন প্রথম একটা অ্যাটমিক বোম ফেলা হয়েছে হিরোশিমা নাগাসাকিতে, যেটা হয়েছে শুরুতে একটা হিউজ টেম্পারেচার ক্রিয়েটেড হয়। যখন বোমটা ইনিশিয়ালি বাস্ট আউট করে তখন ভিতরের ইন্টারনাল এনার্জিটা বের হয়ে আসে। বোমটাকে যখন আমি কন্টেইন রাখতেছি না। সো সাধারণত যে কোনো অ্যাটমিক বোম বা হাইড্রোজেন বোম যেগুলো আছে, এইগুলাতে নিউক্লিয়ার ফিশন হয়। একটা হচ্ছে নিউক্লিয়ার ফিউশন আর একটা হচ্ছে নিউক্লিয়ার ফিশন। সো সরি, অ্যাটমিক বোমগুলা, হাইড্রোজেন বোমগুলা নিউক্লিয়ার ফিউশন হয়। নিউক্লিয়ার ফিশন হয় হচ্ছে আমাদের নিউক্লিয়ার রিঅ্যাক্টরগুলাই, যেখানে ইউরেনিয়াম ইউজ করি। সো যখন ইউরেনিয়াম ইউজ করতেছি তখন নিউক্লিয়ার ফিশন, আর নিউক্লিয়ার ফিউশন হচ্ছে যখন আমরা লাইট ওয়েট অ্যাটমগুলোকে ইউজ করতেছি। সূর্যের ভিতরে যেটা হয়, হিলিয়াম ক্রিয়েটেড হয় কোথা থেকে? হাইড্রোজেনের দুটো, আমরা এগুলোকে কি বলি জানো? আইসোটোপ বলি। ডিউটেরিয়াম, ট্রিটিয়াম পড়ছেন আপনারা, হাইড্রোজেন, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম। সো এই যে আইসোটোপগুলো আছে, আইসোটোপগুলো একসাথে নিউক্লিয়ার ফিউশনে আসে। ফিউশন মানে হচ্ছে ফিউজ হওয়া, ফিউজ হওয়া মানে হচ্ছে গোলে লেগে যাওয়া। যাই হোক, ওখানে এখন যাচ্ছে না, যেহেতু আপনাদের নিউক্লিয়ার ফিজিক্সটা নাই, আমি জাস্ট এক্সাম্পল হিসেবে বলতেছি। যে কোনো জায়গায় যখন নিউক্লিয়ার ফিউশন হয়, হিউজ অ্যামাউন্ট অফ এনার্জি তৈরি হয়। এখন একটা এক্সপ্লোশন বা বিস্ফোরণ, এটা এত স্বল্প সময়ে ঘটে, হিট এক্সচেঞ্জ করতে পারে না। তাহলে হিট এক্সচেঞ্জ করতে না পারলে ডিকিউটা কত? 0। তাহলে ডিকিউ যদি 0 হয়, ডিউ প্লাস ডিডব্লিউ ইকুয়ালস টু 0 হয়ে যাচ্ছে। এই কারণে যখন বোম্বিংটা হয় সেটার ইমপ্যাক্টটা এত বেশি হয়। সো অলওয়েজ মাথায় রাখবেন, যে কোনো এক্সপ্লোশন যেখানে থাকবে সেটা কি সিস্টেম? অ্যাডিয়াব্যাটিক সিস্টেম। সো গাড়ির টায়ার ফেটে গেছে, অ্যাডিয়াব্যাটিক সিস্টেম। কারণ কি? টায়ারটা কি আপনাকে বলে বলে আস্তে আস্তে ফাটবে, যে বস ফাটবো, কিন্তু ফাটলাম, তারপর আস্তে আস্তে না, বস ভয় পাবে। ধাম করে একটা শব্দ হলে বস ভয় পাবে, আস্তে আস্তে ফাটে। সো আস্তে আস্তে বাতাস বের হইতে পারে, চাকা লিক হইতে পারে, কিন্তু যখন ব্রাস্ট আউট হয় তখন কিন্তু বেশ দ্রুত জিনিসটা হয়। যখনই দ্রুত হবে, অ্যাডিয়াব্যাটিক। লিখে রাখেন, any quick system is adiabatic system. Any quick system is adiabatic system. যে কোনো কিছু কুইক হবে ওটা অ্যাডিয়াবেটিক হয়ে গেছে বাই ডিফল্ট। ওকে, রিলেশনশিপ গুলো পেয়ে গেছি তিনটার মধ্যে।
নেক্সট যেটা দেখবো অর্গান। অর্গান বাই অ্যাডিয়াবেটিক সিস্টেম। একটা অ্যাডিয়াবেটিক সিস্টেম কতটুকু অর্গান করবে, এইটার ডেরাইভেশনগুলো বইপত্রে একভাবে দেওয়া আছে, আমার ভালো লাগে না, দেখলেই কি আগে লাগে মারতে মন চায়। কেন মারতে মন চায় আপনারা এখনই দেখবেন, দেখায় দিব। সোজা জিনিস পেঁচাইলে আমার ভালো লাগে না, সেটা যেই হোক ধরে পারি নিজেরও ভালো লাগে না মাঝে মধ্যে যদি সোজা জিনিস পেঁচায়। সো অর্গান বাই দা অ্যাডিয়াবেটিক সিস্টেম, তাহলে আমরা জানি dq equals to du plus dw, we know this. Now dq টা 0, du কত ncv dt plus dw, so dw equals to minus ncv dt। একটু বোঝার চেষ্টা করি, আমরা যে কোনো অ্যাডিয়াবেটিক সিস্টেমের যেহেতু dq টা 0, তাহলে অর্গান যেটা হবে সেটা কি ইন্টারনাল এনার্জি থেকে আসবে না? অর্গান dw equals to কি minus du, তাহলে ইন্টারনাল এনার্জি যদি বাড়ে দ্যাট মিন্স অর্গানটা কমবে, আর যদি ইন্টারনাল এনার্জি কমে অর্গানটা কি হবে? বাড়বে। সো অর্গান অন দা সিস্টেম যদি হয় তাহলে ইন্টারনাল এনার্জি কি হবে? বেড়ে যাবে। সিস্টেমের উপর অর্গান করতেছে, dw কি নেগেটিভ, তাহলে du টা কি হবে? পজিটিভ হবে। অর্গান বাই দা সিস্টেম যদি হয়, সিস্টেম যদি নিজে কাজ করে তাহলে ও কি এক্সপান্ডেড হবে না? ও যদি এক্সপান্ডেড হয়ে যায় ওর টেম্পারেচার কমবে বা ওর ইন্টারনাল এনার্জি কমে যাবে। বোঝা গেছে কি? মানে এইভাবে মনে রাখেন, কেউ আপনারে বকতেছে, আপনি খেপতেছেন, তাহলে বকতেছে, কাজ কি আপনি করতেছেন না আপনার উপরে কাজ হচ্ছে? আপনার উপরে কাজ হচ্ছে। আপনি কিছু বলতেও পারতেছেন না, সইতেও পারতেছেন না, ভিতরে ভিতরে খেপবেন। ধরেন টিচার আপনাকে ঝাড়ি মারলো, আমি এখন বিনা কারণে কারোর সামনে এনে দিলাম ঝাড়ি, এন্ড গ্রেডের হয়ে আপনি কিছু কবেন না, যে থাক চুপচাপ হজম করি, পরে চিপায় পাইলে দেখেন। সো এই যে আপনি যে ভিতরে ভিতরে অ্যাগনিটা রেখে দিচ্ছেন, অর্গান অন দা সিস্টেম, কিছু করার নাই। এখন এই অ্যাগনি নিয়ে বাইরে গেছে, হঠাৎ করে এক বন্ধু চাটি মারছে, দোস্ত কেমন আছো, পাইছেন সুযোগ। ও কিন্তু নরমালি এই চাটিটা মারে আপনাকে, এইবার ওরে ঝাড়ে দিলেন, তাহলে আপনার ভিতরে যে ইন্টারনাল এনার্জি সব রিলিজ করলেন ওর উপরে, ও ব্যাককেল হয়ে থাকে সেটা হলো না, বুঝছেন? So dw equals to minus ncv dt, that is the small organ, তাহলে w equals to integration of minus ncv dt, টেম্পারেচারটা ধরেন T1 থেকে T2। এখানে একটা জিনিস বোঝার আছে, T1 টা কিন্তু ইনিশিয়াল টেম্পারেচার, T2 টা কি টেম্পারেচার? ফাইনাল টেম্পারেচার। তাহলে এখন থাকে F and Cv, এই দুটো তো কনস্ট্যান্ট, Cv কি চেঞ্জ হবে? যে গ্যাসটা আমি নিছি, নাইট্রোজেন গ্যাস নিছি, ওর জন্য Cv তো একটা কনস্ট্যান্ট ভ্যালু, তাহলে Ncv যদি কনস্ট্যান্ট হয়ে যায় মাইনাস Ncv, তাদেরকে বাইরে নিয়ে আসি, ইন্টিগ্রেশন অফ dt T1 থেকে T2। এখন তাহলে আমরা যেটা পাবো w equals to minus ncv, এবং এখানে dt কে ইন্টিগ্রেট করলে t পাওয়া যায় T1 to T2, তাহলে minus ncv T2 minus T1, মাইনাসটা ভিতরে নিলে ncv T1 minus T2, this is the organ। এখন চাইলে আপনারা অনেক কিছু এখন করতে পারেন মনের মাধুরী মিশিয়ে, cv equals to r by gamma minus 1 T1 minus T2। এরপর আবার বইপত্রগুলো আরো কিউটনেসে যায়, nRT1 minus nRT2 divided by gamma minus 1, more cuteness, nRT মানে pv p1 v1 minus p2 v2 divided by gamma minus 1। whatever the scenario is, basic equation কিন্তু একটাই, তাহলে w equals to ncv T1 minus T2, where T1 is the initial temperature and T2 is the final temperature। তাহলে W equals to ncv T1 minus T2। চলেন একটু আবারও বুঝিয়ে ফেলি, জিনিসগুলোকে ম্যাচ করে ফেলি, লিখে না আমি আবার বুঝিয়ে দিই কোনটা থেকে কি হচ্ছে।
সবাই? চলো একটু জিনিসগুলোকে বুঝি। W equals to NCV T1 minus T2. T1 টা ইনিশিয়াল টেম্পারেচার, T2 টা ফাইনাল টেম্পারেচার। তাহলে ধরেন একটা অ্যাডিয়াবেটিক সিস্টেমকে আপনি কম্প্রেস করলেন। তাহলে অ্যাডিয়াবেটিক সিস্টেমকে যদি আপনি কম্প্রেস করেন, কম্প্রেস করলে ভিতরের টেম্পারেচার বাড়া উচিত না কমা উচিত? বাড়বে। এবার আরো কিছু লজিক্যাল জিনিসপত্র চিন্তা করেন। একটা সিস্টেমকে আপনি যখন কম্প্রেস করতেছেন, সিস্টেমের ভিতরের যে মলিকিউলস গুলো আছে তাদের ভিতরে ডিসটেন্স কমে আসে। ইন্টারমলিকুলার ডিসটেন্স এটা কি বাড়বে না কমবে যদি কম্প্রেস করি? কমবে। ইন্টারমলিকুলার ডিসটেন্স যদি কমে তাদের মধ্যে যে সংঘর্ষ কলিশন সেটা বাড়বে না? কলিশন বাড়লে টেম্পারেচারটা কি হবে? বেড়ে যাবে। তাহলে যে কোনো অ্যাডিয়াবেটিক সিস্টেমকে যদি কম্প্রেস করা হয় টেম্পারেচার কি হয়? বাড়ে। তাহলে টেম্পারেচার যদি বাড়ে, খেয়াল করেন T1 - T2, টেম্পারেচার বাড়লে ইনিশিয়াল টেম্পারেচার থেকে ফাইনাল টেম্পারেচার বড় হয়ে গেছে না? T2 টা কি বড় হয়ে গেছে না? তাহলে T1 - T2 পজিটিভ হবে না নেগেটিভ হবে? নেগেটিভ হবে। অর্ডার তাহলে কি হচ্ছে? নেগেটিভ। তাহলে অ্যাডিয়াবেটিক কম্প্রেশনে অর্ডার কি হবে? নেগেটিভ হবে। কথা বুঝে গেছে? আর কম্প্রেশন মানে কি? অর্ডার অন দা সিস্টেম। অর্ডার অন দা সিস্টেম কি হওয়ার কথা? নেগেটিভ হওয়ার কথা। বুঝতে পারছি সবাই? এবার আসুন একটা অ্যাডিয়াবেটিক সিস্টেমকে আমি এক্সপানশনে যাব। সিস্টেমটা এক্সপান্ডেড হচ্ছে। যখনই এক্সপানশন হচ্ছে তখনই ইন্টারমলিকুলার ডিসটেন্সটা কি হচ্ছে? বেড়ে যাচ্ছে না? তাহলে ইন্টারমলিকুলার ডিসটেন্স যদি বেড়ে যায় কলিশনের নাম্বার বাড়বে না কমবে? কলিশন নাম্বার কমবে। তাহলে কলিশন নাম্বার কমলে টেম্পারেচারটা ডিক্রিজ হবে। তাহলে যদি অ্যাডিয়াবেটিক এক্সপানশন হয়, আমরা জানি এক্সপানশনে অর্ডার পজিটিভ হওয়ার কথা। এখন দেখেন তো এক্সপানশনে টেম্পারেচার কমে গেছে না? T1 এর রেসপেক্টে T2 কি বেশি না কম? এখন কম। T1 এর রেসপেক্টে T2 কমে গেছে। তাহলে T1 - T2 আপনাকে একটা পজিটিভ ভ্যালু দিবে। যখন T1 - T2 আপনাকে একটা পজিটিভ ভ্যালু দিবে অর্ডারটা কি হয়ে যাবে? পজিটিভ। বুঝছি কিনা সবাই? ক্লিয়ার হইছে? সো জিনিসগুলো কিন্তু একটার সঙ্গে ম্যাচ করা। মানে প্রবলেমটা হচ্ছে আমরা পড়ালেখার সময় আমরা বোঝার চেষ্টা করি না, ইকুয়েশন নিয়ে একদম মুখস্থ করে লাফাই। অনেক অঙ্ক পারি, অঙ্কবিদ হয়ে গেছে। তারপর দেখা যায় 2 মাস পরে পরীক্ষা হলে যেতে পারে না। এবং পরীক্ষার আগে রাতে রিভিশন করতে যে উমা স্যার তো পারে পারে তখন স্যার কি পড়াইছে কিছু পারতেছি না। তাহলে দেখেন আমরা আইসোথার্মাল সিস্টেম শেষ করলাম, অ্যাডিয়াবেটিক সিস্টেম শেষ করলাম। আমি বলছিলাম আপনাদেরকে আমি টোটাল 5টা সিস্টেম পড়াবো। 5টা সিস্টেমের মধ্যে এই ছিল 2টো সিস্টেম ডিটেইলস। বাকি 3টা সিস্টেমটা অ্যাকচুয়ালি অত এলাবোরেট আমাদের লাগবে না, শুধু বোঝা লাগবে। সো আমি বাকি 3টা সিস্টেম এখন জাস্ট একটু লিখে দিব যে এই সিস্টেমগুলোর প্রপার্টি কি কি। চলেন তাহলে বাকি 3টা সিস্টেমের প্রথম সিস্টেমটা হচ্ছে আইসোকোরিক সিস্টেম। আইসোকোরিক বা কনস্ট্যান্ট ভলিউম সিস্টেম। 3 নাম্বার যে সিস্টেমটা আছে আইসোকোরিক or constant volume। দেখেন আইসোকোরিক বা কনস্ট্যান্ট ভলিউম সিস্টেমে ভলিউম রিমেইনস কনস্ট্যান্ট। ভলিউম যদি কনস্ট্যান্ট থাকে ইন দ্যাট কেস PdV 0 হয়ে গেছে না? তার মানে কোনো অর্ডার নাই, সিস্টেম কোনো অর্ডার করতে পারবে না যদি আইসোকোরিক সিস্টেম বা কনস্ট্যান্ট ভলিউম সিস্টেম হয়। ইন দ্যাট কেস dq ইকুয়ালস টু ডিরেক্টলি du হবে। অলওয়েজ যে অ্যামাউন্টের হিট দিব সেটা ইন্টারনাল এনার্জি আইদার ইনক্রিজ করবে অথবা ডিক্রিজ করবে ডিপেন্ডিং অন হিট কি দিচ্ছি নাকি হিট নিয়ে নিচ্ছি। আবার একটু আইসোকোরিক অর কনস্ট্যান্ট ভলিউম সিস্টেম, ভলিউম রিমেইনস কনস্ট্যান্ট, তাহলে আমাদের অর্ডারটা কত হবে? 0। সো dq ইকুয়ালস টু du। যে পরিমাণ হিট দিব বা নিব সেটা জাস্ট ইন্টারনাল এনার্জি চেঞ্জ করবে। এক্সাম্পল, একটা গাড়ি চলতেছে, গাড়ির যে চাকাগুলি আছে, টায়ারগুলি আছে, এগুলোর ভলিউম রিমেইনস কনস্ট্যান্ট। সো গাড়ির টায়ারের ভিতরে যে থার্মোডাইনামিক প্রসেসটা চলে এটা সব সময় কি আইসোকোরিক বা কনস্ট্যান্ট ভলিউম সিস্টেম। আরো एग्जांपल আছে, ধরুন আপনি কোনো একটা চুলায় ভাত রান্না করছেন কিন্তু ওই যে বিরিয়ানি রান্না করার সময় হাড়ির মুখটা বন্ধ করে দেওয়া হয়। তাহলে যখন হাড়ির মুখটা বন্ধ করে দিচ্ছেন দেখবেন রান্নাটা একটু দ্রুততর হয়। এই যে তাকান, হাড়ির মুখ বন্ধ করে দিয়েছেন, ভিতরের ভলিউম চেঞ্জ হতে পারতেছে? তা
তাহলে কনস্ট্যান্ট ভলিউম সিস্টেম, কনস্ট্যান্ট ভলিউম সিস্টেমে যে অ্যামাউন্টের হিট দিচ্ছি পুরোটাই কোথায় ব্যয় হচ্ছে ইন্টারনাল এনার্জিতে। তাহলে ইন্টারনাল এনার্জিটাই অ্যাকচুয়ালি কি ভিতরের টেম্পারেচারটাকে ইনক্রিজ করে দিচ্ছে না। সো আপনি যদি রান্না করার সময় হাড়ির মুখ খোলা রাখেন, হাড়ির যে মুখটা আছে ঢাকনাটা আছে এটাকে ধাক্কা দেয় না জলীয় বাষ্প, তাহলে কিছু হিট কোথায় কনভার্টেড হয়ে গেল অর্গানে কনভার্টেড হয়ে গেল। কিন্তু যদি আমি হাড়ির মুখটা একদম পুরোপুরি কম্প্যাক্টলি বন্ধ রাখি, সিল করে রাখি যে মুখ খোলার কোনো অপশন নাই, ইন দ্যাট কেস কি হবে আমার যে অ্যামাউন্টের হিট দিব পুরোটাই ইন্টারনাল এনার্জিতে কনভার্টেড হয়ে যাবে। বোঝা গেছে কিনা, ক্লিয়ার হয়েছে? এটা ছিল আইসোকোরিক কনস্ট্যান্ট ভলিউম সিস্টেম। এর পরে যে সিস্টেমটা আছে এটা হচ্ছে আইসোবারিক সিস্টেম or constant pressure system. Constant pressure remains the same. বুঝবো একটু জিনিস, আইসোকোরিকে চাইলেও খুব বেশি হিট আপনি নিতে পারবেন না, কারণ কি শুধুমাত্র ইন্টারনাল এনার্জি চেঞ্জ হচ্ছে আর কিছু হচ্ছে না। আইসোকোরিকে আমি চাইলেও অনেক বেশি হিট নিতে পারবো না। একটা ভাতের পাতিল তার মুখ একদম সম্পূর্ণরূপে বন্ধ করে রাখছেন, ইচ্ছা মতো হিট দিতে পারবেন না, তাহলে বিস্ফোরণ হয়। কারণ কি ওর তো একটা অ্যামাউন্টের বেশি হিট নেওয়ার অ্যাবিলিটি নাই, আর হিটটাকে শর্টে কনভার্ট করতে পারছে না। এই কারণেই যে ইন্ডাস্ট্রিগুলোতে বয়লার থাকে, বয়লার গুলার যদি ভালভ নষ্ট হয় বয়লার গুলা বাস্ট আউট করে, বিস্ফোরণ হয়। আগের দিনে এরকম বেশ কিছু ইনসিডেন্ট আমরা পত্রিকায় দেখতাম ছোটবেলায়, বয়লার বিস্ফোরণে এতজন আহত নিহত। সো বয়লার কেন বিস্ফোরিত হয়? বয়লারটা কি? বয়লারটা হচ্ছে যেখানে পানিটাকে গরম করে স্টিমে কনভার্ট করে, এরপর ওই স্টিম দিয়েও অন্য কোনো যন্ত্রপাতি চালায়, সেটাকে বয়লার বলা হয়। এখন ধরেন বয়লারের ভিতরে হিটেড অবস্থায় ওর ভলিউম আপনি কনস্ট্যান্ট রেখে দিয়েছেন, তাহলে প্রেসার ইনক্রিজ করতেছে না। ভলিউম যদি কনস্ট্যান্ট রাখেন প্রেসার অবশ্যই কি হবে? ইনক্রিজ করবে। তাহলে প্রেসার যদি ইনক্রিজ করতে করতে বয়লারটুকু যতটুকু প্রেসার নিতে পারে তার থেকে বেশি প্রেসার ডেভেলপ হয়, ও বাস্ট আউট করে। এই জন্য কনস্ট্যান্ট ভলিউম প্রসেস খুবই রিস্কি প্রসেস। হিটটা একটু এদিক ওদিক দিবেন, প্রেসার বেড়েও বিস্ফোরিত হয়ে যাবে। কিন্তু পরেরটা দেখেন, আইসোবারিক বা কনস্ট্যান্ট প্রেসার সিস্টেম। প্রেসার কুকার, বাসায় রান্না করেন তো প্রেসার কুকারে কি হয়? প্রেসার কুকারে একটু পর পর সিটি বাজায় না? ও কি কারো টিচ করে? ও সিটিটা বাজায় কেন? কিছু পরিমাণ গ্যাস বাইরে ছেড়ে দেয়, যাতে করে ভিতরের প্রেসারটা কি থাকে? কনস্ট্যান্ট থাকে। তাহলে কনস্ট্যান্ট প্রেসারে সবচেয়ে বেশি হিট অ্যাবজর্ব করা যায়। কনস্ট্যান্ট প্রেসারে সবচেয়ে বেশি হিট অ্যাবজর্ব করতে পারবেন কেন? কারণ অর্গানও হচ্ছে, ইন্টারনাল এনার্জি চেঞ্জ হচ্ছে, দুটাই করতে পারতেছেন। তাহলে এইখানে এটার एग्जांपल হচ্ছে প্রেসার কুকার। ম্যাক্সিমাম অর্ডার, ম্যাক্সিমাম হিট অ্যাবজর্ব, সবচেয়ে বেশি হিট অ্যাবজর্ব করতে পারবেন এবং সবচেয়ে বেশি কাজ করবে এই সিস্টেমটা আইসোবারিক অর কনস্ট্যান্ট প্রেসার সিস্টেম। লাস্টলি সাইক্লিক সিস্টেম অর সাইক্লিক প্রসেস। আচ্ছা এগুলো প্রসেস বলি, সিস্টেম না বলে প্রসেস বলি বেটার। সিস্টেম না বলে প্রসেস। So what is a cyclic process? খুব সিম্পল। ফ্রিজ থেকে বরফ বের করে রাখছিলেন, একটু পরে মনে হলো যে না ঠান্ডা পানি খাবো না, আবার ফ্রিজে ঢুকিয়ে ফেলছেন। এটা হচ্ছে সাইক্লিক প্রসেস। মানে প্রসেসটা যদি আপনি আবার আগের জায়গায় ফেরত নেন, দেখেন জিনিসটা খুব সিম্পল। আপনি ওয়াটার থেকে আইসে কনভার্ট করছেন, ওয়াটার থেকে তাকে কনভার্ট করছেন আইসে, আবার আইস থেকে ওয়াটারে নিয়ে আসছেন সাইক্লিক। এখন এইখানে সাইক্লিক প্রসেসের ইনিশিয়াল এন্ড ফাইনাল কিন্তু একই। সাইক্লিক প্রসেসের শুরুটা কি ওয়াটার দিয়ে ছিল না? সেটা কি দিয়ে হচ্ছে? ওয়াটার দিয়ে হচ্ছে। তাহলে ইনিশিয়াল এন্ড ফাইনাল স্টেট যদি একই হয়, চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি হতে পারে না, ডিউটা জিরো। কারণ যেখান থেকে শুরু করেছিলাম সেখানে আবার কি করছি? সিস্টেমটাকে
ফেরত আনছি, তাহলে ডিউটা কত হয়ে যাবে? এখানে 0 হয়ে যাবে। ডিউ যদি 0 হয় তাহলে এখানে ডিকিউ সমান ডিডব্লিউ। কিন্তু এইটা আইসোথার্মাল প্রসেস না, বুঝছেন? আমরা তো আইসোথার্মাল প্রসেস করছিলাম, ডিকিউ সমান ডিডব্লিউ করছি না? আইসোথার্মাল প্রসেসে ডিউটা কি হয়? আইসোথার্মাল প্রসেসে ডিউটা 0 হয়। তাহলে আপনি যে এখানে লিখলেন এটাও তো আইসোথার্মাল প্রসেসই মনে হচ্ছে। সাইক্লিক প্রসেসের দুইটা স্টেজ থাকে, কখনো একটা স্টেজে সাইক্লিক প্রসেস হইতে পারে না। আইসোথার্মিক কোথাও কি বলছি দুইটা স্টেজ আছে? গ্রাফ যে আঁকছিলাম P1 সমান P2 P2, একটাই তো প্রসেস, একবারই হয়ে গেছে। কিন্তু সাইক্লিক প্রসেস কখনো এক স্টেপে হইতেই পারে না। সাইক্লিক হওয়ার জন্য আপনার কয়টা স্টেপ লাগবে? দুইটা স্টেপ লাগবেই, ম্যান্ডেটরি। তো টেম্পারেচার যদি এখানে কনস্ট্যান্ট থাকেও, যে না আমি 0 ডিগ্রি সেলসিয়াসের অর্ডার নিলাম, ওইটাকে 0 ডিগ্রির আইস করলাম, আবার 0 ডিগ্রির আইস থেকে আমরা 0 ডিগ্রি সেলসিয়াসের অর্ডার করলাম, আমার প্রসেস কি একটা না দুইটা? দুইটা স্টেপ হয়ে গেছে। তাহলে দুইটা স্টেপ হলে সেটা আইসোথার্মাল না। আইসোথার্মাল হওয়ার জন্য একটাই স্টেপ থাকতে হবে। কথা কি বুঝে গেছে কি? সো জিনিসগুলোকে ভুলে ফেলবো না আমরা। সো দিস আর দ্য প্রসেসেস, পাঁচটা ডিফারেন্ট প্রসেস আমরা পড়ে ফেলছি। নাও উই আর রেডি টু স্টাডি কার্নো সাইকেল। সো আমরা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ কার্নো সাইকেলের ডিটেইলস পড়ব, কার্নো সাইকেলের ম্যাথ করব, তারপর হচ্ছে আমরা রেফ্রিজারেশন সাইকেল। ওকে, থ্যাংক ইউ।